সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। তুরস্কের বর্তমান ভূরাজনৈতিক কৌশল দক্ষিণ এশিয়াকে নতুন এক মেরুকরণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগান বহুদিন ধরেই মুসলিম বিশ্বের নেতৃত্বের জন্য সৌদি আরব ও ইরানের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছে। সেই প্রতিদ্বন্দ্বিতার ধারায় তুরস্ক এখন বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ায় মুসলিম প্রধান দেশগুলোতে সামরিক ঘাঁটি গড়ে নিজেদের উপস্থিতি জোরদার করতে চায়। কিন্তু এই পরিকল্পনা ভারতের জন্য সহজভাবে গ্রহণযোগ্য নয়, কারণ বাংলাদেশে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপন ভারতের নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের সঙ্গে সরাসরি সংঘাত সৃষ্টি করবে। ভারতের দক্ষিণ এশিয়ার আধিপত্য এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে তার নিয়ন্ত্রণের জন্য এই ধরনের ঘাঁটি একটি বড় ধরনের ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তুরস্কের এই নতুন কৌশল শুধুমাত্র একটি সামরিক পদক্ষেপ নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে, যা ভারতের জন্য নতুন দিক থেকে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং প্রশ্ন হয়, ভারত কেন তুরস্ককে বাংলাদেশের সামরিক ঘাঁটি বানাতে বাধা দিবে? এর ফলে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে? বাংলাদেশ এই দ্বন্দ্বে কিভাবে লাভবান বা ক্ষতিগ্রস্ত হতে পারে? এবং তুরস্কের এই পদক্ষেপে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? তো চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। তুরস্কের বর্তমান ভূরাজনৈতিক কৌশলে দক্ষিণ এশিয়া একটি নতুন মেরুকরণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগান বহুদিন ধরেই মুসলিম বিশ্বের নেতৃত্বের জন্য সৌদি আরব ও ইরানের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্য ভিত্তিক এই প্রতিযোগিতাকে এখন তিনি আরও পূর্ব দিকে বিস্তৃত করতে চাইছেন। বাংলাদেশ, পাকিস্তান ও মালদ্বীপের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ঘিরে দক্ষিণ এশিয়ায় ভারতের একক কৌশলগত আধিপত্যকে ব্যালেন্স করতে তুরস্ক এখানে সামরিক ঘাঁটি স্থাপনে আগ্রহ দেখাচ্ছে। তুরস্ক ইতিমধ্যেই সামরিক খাতে আন্তর্জাতিক বাজারে নিজেকে একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। বায়াক্তার TB2 ড্রোন দিয়েই ইউক্রেন, আজারবাইজান, লিবিয়া, সিরিয়ার যুদ্ধক্ষেত্রে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়ার বহু দেশকে ড্রোন, কামান, গাড়ি, রাডার সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। এছাড়া তুরস্ক কাতার, সোমালিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করেছে এবং লিবিয়ায়ও তাদের সামরিক উপস্থিতি রয়েছে। এই প্রেক্ষাপটে তুরস্ক দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করতে চাইছে। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও বাণিজ্যিক গতিবিধির উপর প্রভাব বিস্তার করতে একটি সামরিক ঘাঁটি অত্যন্ত কৌশলগত সিদ্ধান্ত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের পার্শ্ববর্তী ও বঙ্গোপসাগরের কেন্দ্রে। তুরস্কের কাছে এটি একটি আদর্শ অবস্থান, যেখান থেকে তারা ভারত, মালদ্বীপ, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়াকে পর্যবেক্ষণ করতে পারবে। এই সামরিক ঘাঁটি কেবল প্রতিরক্ষা কৌশল নয়, বরং এটি একটি ভূরাজনৈতিক বার্তাও, যেখানে তুরস্ক জানিয়ে দিচ্ছে যে তারা এখন কেবল ইউরোপ বা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক নয়, বরং এশিয়া প্যাসিফিক অঞ্চলের শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়। ভবিষ্যতে ভারত মহাসাগরে চীনের প্রভাব যেমন বাড়ছে, সেই পাল্টা কৌশল হিসেবে তুরস্ক নিজেকে একটি বিকল্প মুসলিম সামরিক শক্তি হিসেবে তুলে ধরছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। একদিকে ভারতের পার্শ্ববর্তী দেশ হিসেবে তার রাজনৈতিক ও নিরাপত্তাগত গুরুত্ব, অন্যদিকে বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ হিসেবে ভারত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগ। এই দুইয়ের সংমিশ্রণেই বাংলাদেশ হয়ে উঠেছে একটি জিওস্ট্যাটিক জেম। তুরস্ক ঠিক এই ভূপলিটিকার গুরুত্বকে কাজে লাগাতেই বাংলাদেশকে একটি সম্ভাব্য সামরিক ঘাঁটির কেন্দ্র হিসেবে বিবেচনা করছে। তুরস্ক জানে চীন ও ভারতের মধ্যকার প্রতিযোগিতা দিন দিন উত্তপ্ত হচ্ছে এবং বাংলাদেশের উপর এই দুই শক্তির প্রভাব বিস্তারের চেষ্টা রয়েছে। কিন্তু এই দুই বৃহৎ শক্তির মধ্যে নিরপেক্ষ অথচ লাভবান একটি অবস্থান তৈরির চেষ্টা করছে বাংলাদেশ, যেখানে তৃতীয় শক্তি হিসেবে তুরস্কের আবির্ভাব বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ভারসাম্য আনার সুযোগ তৈরি দিতে পারে। তুরস্ক এই সুযোগ বুঝেই তাদের সামরিক কৌশল ও প্রতিরক্ষা ব্যবসার একটি পূর্বাঞ্চলীয় ঘাঁটি তৈরি করতে চায় বাংলাদেশে, যাতে দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারত মহাসাগরে তাদের প্রভাব বৃদ্ধির পাশাপাশি অস্ত্র রপ্তানির জন্য নতুন একটি গেটওয়ে তৈরি হয়।
পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর ও সামরিকভাবে শক্তিশালী। দুই দেশই একে অপরের সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকে। তুরস্ক এরই মধ্যে পাকিস্তানের নৌ ও বিমান প্রকল্পে বিনিয়োগ করেছে এবং তুর্কি ফ্রিগেট ও ড্রোন বিক্রির চুক্তিও সম্পন্ন করেছে। মালদ্বীপ যদিও ছোট একটি দ্বীপরাষ্ট্র, কিন্তু ভারত মহাসাগরের মাঝখানে অবস্থান করার কারণে এর কৌশলগত গুরুত্ব বিশাল। চীন যেমন মালদ্বীপে বন্দর ও অবকাঠামোগত বিনিয়োগ করেছে, তুরস্ক এখন সেখানে নিজেদের সামরিক বা আধা সামরিক উপস্থিতি বাড়াতে চায়। বিশেষ করে তুর্কির রেড ক্রিসেন্ট ও এনজিওর মাধ্যমে এক ধরনের সফট পেনিট্রেশন চালাচ্ছে। তুরস্ক চাইছে এমন একটি বলয় গড়ে তুলতে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ হয়ে মালদ্বীপ পর্যন্ত, যেটি ভারতের ঘনিষ্ঠ ভূখণ্ডে হলেও ভারতের পূর্বাভিমুক্ত একটি মুসলিম ভূরাজনৈতিক নেটওয়ার্ক হিসেবে কাজ করবে। এই বলয়ের মাধ্যমে তারা শুধু প্রতিরক্ষা নির্ভর সম্পর্ক নয়, বরং সাংস্কৃতিক ও অর্থনৈতিক জোট গড়তেও চায়। তুরস্কের এই কৌশলগত ঘাঁটি স্থাপন ও সামরিক বিনিয়োগ কেবল প্রতিরক্ষা বা যুদ্ধভিত্তিক নয়, এটি এক প্রকার ইনফ্লুয়েন্স জোন তৈরি করার অংশ, যেখানে ইসলামিক নেতৃত্বের একটি বিকল্প আদর্শ প্রচার করতে চায় আঙ্কারা। বর্তমান বিশ্বে সৌদি ও ইরান নিজেদের মতাদর্শ দিয়ে মুসলিম বিশ্বে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সৌদি ওয়াহাবি ইসলাম ও ইরান শিয়াপন্থী বিপ্লবী ইসলামকে কেন্দ্র করে। এরদোয়ানের তুরস্ক চাইছে তার উদার সুন্নি ইসলামিক রাষ্ট্রনীতি ও ওসমানীয় ঐতিহ্যের আলোকে একটি আধুনিক, সামরিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মুসলিম জাতি হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরতে। দক্ষিণ এশিয়ায় মুসলিম জনগোষ্ঠী, বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের তরুণ প্রজন্ম তুরস্কের সংস্কৃতি, সিরিয়াল, ভাষা ও রাষ্ট্রপতির বক্তব্যের দ্বারা ইতিমধ্যেই আকৃষ্ট হয়েছে। এই মনস্তাত্ত্বিক সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তুরস্ক চাইছে এখানে তার রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করতে। তুরস্কের দক্ষিণ এশিয়ায় কৌশলগত বিস্তৃতির বাস্তবায়নের পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে ভারত ও এর প্রভাবশালী মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। ভারত বারবারই চায় তার প্রতিবেশী অঞ্চলে এমন কোনো সামরিক ও কূটনৈতিক প্রভাব না আসুক যা তার আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তুরস্ক যদি বাংলাদেশ, মালদ্বীপ ও পাকিস্তানের সামরিক সহযোগিতা, অস্ত্র চুক্তি বা স্থায়ী ঘাঁটির মতো বিষয় নিয়ে এগিয়ে আসে, তবে তার সরাসরি ভারতের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের উপর চাপ সৃষ্টি করবে। বিশেষ করে বাংলাদেশ তুর্কি অস্ত্রের উপস্থিতি ও যৌথ কারখানা স্থাপন ভারতের দৃষ্টিতে শুধু অর্থনৈতিক চুক্তি নয়, বরং তা একটি কৌশলগত অগ্রগতি হিসেবে দেখা হয়, যা ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির মুখে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এদিকে পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে তুরস্ককে নিয়ে দ্বৈত মনোভাব রয়েছে। যদিও তুরস্ক আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য, তবুও রিসেপ তাইপ এরদোগানের শাসনামলে তুরস্ক বেশ কয়েকবার পশ্চিমা অবস্থানের ঘোরতর বিরোধিতা করেছে। সিরিয়া সংকটে যুক্তরাষ্ট্রের অবস্থানকে প্রত্যাখ্যান, রাশিয়ার কাছ থেকে F-400 মিসাইল সিস্টেম কেনা এবং ইসরায়েলের বিরুদ্ধে উগ্র সমালোচনায় মুখর হওয়া, এই সবই পশ্চিমা বিশ্বের মধ্যে তুরস্ককে একটি বিদ্রোহী মিত্র হিসেবে তুলে ধরেছে। ফলে তুরস্ক যখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো উন্নয়নশীল দেশে সামরিক বা অর্থনৈতিক জোট গড়ার চেষ্টা করে, তখন তা শুধু স্থানীয় রাষ্ট্র নয়, বরং বৃহত্তর পশ্চিমা জোটের পক্ষ থেকেও সন্দেহের চোখে দেখা হয়। দক্ষিণ এশিয়ায় তুরস্কের উপস্থিতি বাড়লে সেটি শুধু ভারতের নিরাপত্তার উদ্যোগী বাড়বে না, বরং এটি একটি বিকল্প শক্তির আবির্ভাব হিসেবে দেখা দিবে, যা ভূরাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনবে। পশ্চিমা মিত্ররা এটিকে ইসলামিক জিওপলিটিক্যাল ব্লক তৈরির সম্ভাবনা হিসেবেও দেখতে পারে, যা তাদের প্রথাগত প্রভাবকে হুমকির মুখে ফেলতে পারে। সুতরাং তুরস্কের এই আগ্রাসী কৌশলগত কূটনীতি সফল করতে হলে তাকে কেবল বন্ধুরাষ্ট্র নয়, বরং প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রতিক্রিয়া ও পাল্টা কৌশলও বিবেচনায় রাখতে হবে।